শুভ দুপুর বন্ধুরা, যে যেখানে আছো আশা করি সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে। যা গরম পড়েছে, এখন দেখো দুপুর 3টে বাজে। আমি তো আজকে রিমিকে নিয়ে ভেলোরে যাব। আগের ভিডিওতে দেখলাম আমার টিকিট হয়ে গেল। এখন আমি দেখো এখানে সব অলরেডি ব্যাগ ট্যাগ আমার বের করা হয়ে গেছে। আর দুপুরবেলা সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে, মেয়েকে শ্বশুরকে। আর আমি এখন স্নান করে তারপরে রেডি হব। আর এখানে তো বাইরে দেখতেই পাচ্ছ সব বের করা হয়েছে। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার স্নানটা করে চলে আসলাম। আর স্নান করে রান্নাটা করে আবার স্নান করতে গেলাম। যেহেতু রাত 11:30টায় আমার ট্রেন, 11:25-এ ট্রেন, সেহেতু আমি 5টার দিকে 5:30টার দিকে বেরোবো। আর আমার একা একা যেহেতু বেরোতে হবে, তাহলে আমি একটু তাড়াতাড়ি করে নিলাম। আর দেখো বিকালে শ্বশুরের জন্যও রান্না করে দিয়ে গেলাম, রাত্রিরে খাবে। আর কালকে পান্তা ভাত খাবে শ্বশুর। আর আমরাও রাত্রিবেলা খাবো, যেহেতু মেয়েকে বাইরের খাবার আমি খাওয়াই না। দেখো একটু ডাল আর আলু ভাজা করে নিলাম। আজকে রাত্রিবেলা ওই ভাতটা খাবো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। আর কালকে সকালবেলা দুপুরবেলা পান্তা খাবো। এর জন্য আমি 2 বাটিতে ভাত নিয়ে নিলাম। কেননা ট্রেনের খাবার জানো তো 120 টাকা 30 টাকা দিয়ে কিনি, কিন্তু সেই খাবারটা না খাওয়া যায় না। তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে, খাবারটা আমার পুরো ফেলে দিতে হয়। মানে পুরো 130 টাকা যদি আমি জানলা দিয়ে ফেলে দিই তাহলে ঠিক হয়। আর ওই সব খাওয়াও কবের খাবার থাকে না থাকে, রিক্স খাবার আমি মেয়েকে খাওয়াই না। এর জন্য দেখো পান্তা ভাত খাবো সকালবেলা বলে তার জন্য একটু পেঁয়াজ শসাও নিয়ে নিলাম। যে পান্তা খেলেও ঘরের ভাত তো মানে শরীরটা একটু ভালো থাকবে, এর জন্য আমি রান্নাটা করেই নিলাম। আর একা একা সব করতে হয় তো খুবই কষ্ট এই গরমের মধ্যে। মাকে বলেছিলাম আসতে, মারও শরীরটা খারাপ। কালকে হসপিটাল থেকে আসার পরে শুনলাম মেজদিকে নিয়ে। আর এদিকে দেখো আমার ব্যাগটা গুছানো হয়ে গেল। আর আমি যেখানেই যাই গীতা আমার সাথে নিয়ে যেতে, জানো তো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কয়েকদিন ধরে টাইমও পাচ্ছি না। গীতাটা আমার প্রত্যেক দিন সন্ধ্যেবেলা গীতাটা পড়তে হয়, না পড়লে ভালো লাগে না। মনে যেন কি গীতাটা সাথে নিয়ে গেলে মনে যেন বিপদের থেকে একটু মানে সাথে থেকে দূরে থাকবে। সবসময় এটা আমি সাথে নিয়ে যাই গীতাটা সারা বছর। আর দেখো ব্যাগটা মানে এত ভার হয়ে গেছে, একা একা তো। এবার শ্বশুর একটার পর একটা দোকান থেকে দিয়েই যাচ্ছে, জানে ওখানে আমরা অনেকটা মাছ থাকবো, বিস্কুট নিমকি টিমকি সব দিয়ে যাচ্ছে শ্বশুর। আর তার নাতির জন্য তো সে তো করবেই বলো। আর এত ভালোবাসে আমার শ্বশুর, তোমাদের তো আগের ভিডিওতেই বললাম। আর আমিও শ্বশুরকে দেখো একা একা ফেলে থুয়ে যাচ্ছি। আছে তার বৌমা, আরও বৌমা আছে, দেখবে না। আর আমারই দেখতে হয় সারা জীবন, যেন আমি শ্বশুরকে দেখে যেতে পারি, ভগবান যেন আমার সেইটুক শক্তি দেয়। আর কত কষ্ট করে দেখো ব্যাগটা যাই হোক লাগালাম। আর মেয়ে দেখো, এটা আমার কাকি শাশুড়িকে নমস্কার করতে গেল। এটা হচ্ছে আমার নিজের যা, তোমরা হয়তো আগের ভিডিওতে কোনো সময় ওনাকে দেখোনি। আমার সাথে এমনি এমনি কথা বলা বন্ধ করে দিয়েছে। যাই হোক, ওই মেয়েকে মনে হয় 100 না 200 টাকা দিল। আর এটা হচ্ছে বিনিতার বাবা, আমার পিসি শাশুড়ির ছেলে। সবই মানে আমাদেরই গোষ্ঠীর, এই আশেপাশেই সব আমার ভাসুর এটা। আর খুবই ভালো মানুষ বিনিতা। যে তোমরা তো বিনিতাকে দেখেছো আগের ভিডিওতে, সবসময় বিনিতা ওর সাথে থাকে। এটা হচ্ছে বিনিতার মা, আমার যা। ওর বরমাকে নমস্কার করলো। সবার আশীর্বাদ নিয়ে তো যেতে হবে। দেখো এর মধ্যে আমরা রেডি হয়ে গেছি। আর আমরা দেখো রেডিও হয়ে গেছে, এখন 5:30 বাজে। সবাই দেখো চলে এসছে এক এক করে রিমির সাথে দেখা করতে, কেননা অনেকটা মাস পরে দেখাবে। আর বিনিতা তো খুবই কষ্ট পাচ্ছে যে বুনু, আমি হচ্ছে তোকে কতদিন মানে দেখতে পাবো না। বিনিতা তো খুবই কষ্ট পাচ্ছে। আর জানো তো বিনিতা খুব ভালোবাসে ওর বোনুকে, বুনু ছোটোবেলার থেকে এরকম। আর এখানে দেখো মেয়ে ওর দাদুকেও নমস্কার করে নিল, আমিও নমস্কার করলাম। আমার শ্বশুর হচ্ছে মেয়েকে 1000 টাকা দিল যাওয়ার সময়। আর এদিকে কণাদিকে, মানে এটা আমার একটা দিদি বাড়ির পাশে, দিদিকে তো নমস্কার নিল না। সবাই দেখো এক এক করে দেখা করতে চলে এসছে। আর এদিকে আমরা তো আমাদের রাস্তার পাশে বাড়ি, তোমাদের তো আগেই বললাম, একদম হাই রোডের সাথে বাড়ি। যা গরম লাগে। আর দেখো শ্বশুরের মুখটা দেখে কতটা কষ্ট হচ্ছে। উনি এই গরমের মধ্যে দোকানে একা একা রান্না করে খাবে। আর রাস্তায় দেখো সবাই সারি সারি করে দাঁড়িয়ে আছে, যেহেতু আমরা অনেকটা মাসের জন্য যাচ্ছি। আর আমারও কষ্ট হচ্ছিলো বাড়িটা ছেড়ে। বাড়ির থেকে মেন হচ্ছে শ্বশুরের খাওয়া দাওয়া খুব কষ্ট হবে। আর এটা হচ্ছে আমাদের জলেশ্বর মন্দির। আর যে যার সামর্থ্য মতো আমার ভাসুররা 500-1000 করে টাকা দিয়েছে, যার যেরকম সামর্থ্য হয়েছে। জানো তো 35 লক্ষ টাকাটা লাগবে। আর জলেশ্বর মন্দির তো তোমাদের সাথে অনেক আগেই আমার ভিডিওতে শেয়ার করেছে। আর মন্দির ঠাকুরকে প্রণাম করে আর আমি হাবড়ার দিকে চলে আসলাম। এটা হচ্ছে হাবড়া বাজার। আর দেখো ব্যাগ এত ভার হয়েছে কি বলবো, জানো না তো। আমার টানতে খুব কষ্ট হচ্ছিলো, জানো তো। আর আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আর তখনই মনে হয় তো ট্রেন ঢুকেছে, বনগাঁর দিকে ট্রেন গেছে। এর জন্য এত ভিড়, স্টেশন থেকে সবাই নেমে যাচ্ছে। আর আমরা টিকিট কাউন্টারে সোজাসুজি, যেহেতু মেয়ে ব্রিজ পার হতে পারে না, আর আমারও ব্রিজ পার হতে কষ্ট হয়। যেহেতু এত কষ্ট হচ্ছিলো, পিঠে ব্যাগটা যেরকম ভার হয়েছে, আর মানে হাতের ব্যাগটাও ভার হয়েছে। আর দেখো পুরো ঘেমে আমি ঝোল হয়ে গেছি। আমরা তখন 6টা 6:30 মতো, হ্যাঁ 6:30 বাজে, 6:35-এ হাবড়া লোকাল আসলো। এই হ্যাঁ শিয়ালদা লোকাল আসলো বনগাঁ থেকে। ওই ট্রেনটাতেই আমরা এসছি। 6:35-এ ট্রেনটা ছিল। আর এদিকে দেখো আমরা যেহেতু ব্রিজ পার হইনি, আমি স্টেশনের মানে
রেল লাইন দিয়েই আমি পারটা হয়েছি। কী করবো বলো মেয়েকে নিয়ে। আর যাই হোক আসার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যেই ট্রেন চলে আসলো, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর আমরা ট্রেনেও উঠে গেলাম, এবার শিয়ালদায় যাব, শিয়ালদার থেকে তারপরে দেখা যাক কিসে যাই। আর মানে এত গরম তোমরা তো জানোই, আর সেদিনকে 43 ডিগ্রি গরমটা ছিল। আর হচ্ছে যাই হোক এখন যেতে তো হবে, গরম পড়ুক আর যাই পড়ুক, টিকিট হয়ে গেছে। আর টিকিটের আশায় এতদিন টিকিট হচ্ছিল না, মানে রিমি তো খুবই মানে ছটফট করছে কবে টিকিট হবে, কবে যাব, কবে ওকে অ্যাডমিট করব। আর মানে এই যে 12 বছর 13 বছরের কষ্ট কবে যে মানে নির্মূল হবে, ও কষ্ট পাচ্ছে তার সাথে আমরাও কষ্ট পাচ্ছি। দেখো আমরা তো মা বাবা কষ্ট পাচ্ছি, আর ওর তো প্রত্যেক মান্থ সুই ফুটাচ্ছে। এমনও গেছে লকডাউনের সময় প্রত্যেক মান্থ মানে এক মাসে 4বার করে ব্লাড লেগেছে, আউটডোর করতে হতো। প্লাস তাহলে প্রত্যেক মাসে যদি 6বার সুই ফুটানো হয়, আর আমাদের বছরে 1বার সুই ফুটালে আমাদের কতটা কষ্ট হয় বলো। আর ওর লকডাউনে যেই কটা মাস লকডাউন গেছে, ওর মাসে 4টে করে ব্লাড লাগতো। তাহলে বলো কতটা ওর কষ্ট হয়েছে। আর মানে যেইভাবে হোক, পয়সা হোক আমার কষ্ট হোক, যেইভাবে হোক আমি মাঠে টাটে কাজ করে যেইভাবে হোক, কিন্তু হয়তো লকডাউনে আমি ওকে বাঁচিয়ে রেখেছি। ওর বাবা বাইরে ছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শিয়ালদার দিকে চলে এসেছি। আর শিয়ালদায় তো জানোই তো নামলে ট্যাক্সিওয়ালারা কেমনভাবে ধরে, ট্যাক্সি করে। এখন আমি হচ্ছে একটা ট্যাক্সি ধরে নিলাম। আর প্রথমে জানো তো ওরা 300 400 500 টাকা চায়। আমি 180 টাকার বেশি দিই না। আমি মানে এত বছর ধরে যাই, আগেও 180 টাকা দিয়েছি, এখনও 180 টাকা দিই। যাই হোক 180 টাকা দিলাম ট্যাক্সি করে। আমি হাওড়ার দিকে এবার যাব। আর লকডাউনের কথাটা যে বললাম জানো না, লকডাউনে আমার এমন পরিস্থিতিতে গেছে, তখন আমি কটা মাস বাবার বাড়ি ছিলাম। কষ্ট কী জিনিস বলতে তখন আমি খুবই বুঝেছি, আর পয়সা কী জিনিস তখন খুব বুঝেছি। একটা সময় জানো তো আমার প্রচুর ব্যবসা ছিল, শাড়ির ব্যবসা ছিল। আমার যে দোকানটা দেখছো না, ওটা তো আমার শাশুড়ি মার দোকান ছিল, ওখানেই আমার কাপড়ের ব্যবসা ছিল। একটা সময় আমার খুব মানে সবাই জানে, তাই এখন সবাই বলে তুই একসময় লোকের দান ধ্যান করেছিস, এখন তোরই পয়সা নেই। আর হচ্ছে সেই সময় মানে আমার একটা সময় বিয়ের পরে আমার খুব মানে অবস্থা ভালোই ছিল, মোটামুটি ছিল। যাই হোক মেয়ের জন্য অনেকটা ঋণ ধান হয়ে গেছি, যেইভাবে হোক হয়তো পরিস্থিতিতে। শাশুড়ি মা মারা গেল, তারপরে লকডাউন গেল। লকডাউনে আমার যে গ্রামে শাড়ির ব্যবসা ছিল 4 থেকে 5 লাখ টাকা পেতাম, সেই ব্যবসাটা আমার বন্ধ হয়ে গেল। তারপরে ওর বাবা লকডাউনে বাইরে চলে আসলো, কিছু করার ছিল না পরিস্থিতিতে। তখন মেয়ের চিকিৎসাও করতে পারতাম না, তখন এমনও দিন গেছে যে মাঠে আমি কাজ করেছি। এবার যারা জানে, আমার নিজের শ্বশুরবাড়ি বাবার বাড়ির লোকজন জানে যে মাঠে কাজ করে আমি মেয়ের রক্ত দিয়েছি। তখন ওর বাবা পুরো লকডাউনে আমাদের সাথে কোনো যোগাযোগ সেরকমভাবে ছিল না, যেহেতু উনি কাজ করতে বাইরে এসছে, ওনারও কাজ ছিল না। তখন তো মেয়ের তো আমার চিকিৎসা করতেই হবে বলো, তাই আমি তখন মাঠেও পর্যন্ত কাজ করেছি। আমি কিন্তু বাবার একটাই মাত্র মেয়ে, আমি সেই মেয়ে, আমি এই মেয়ের জন্যে এখন মা হয়েছি, তাই বুঝি যে সত্যি সন্তানের জন্য কতটা কষ্ট করতে হয়। হয়তো মা না হলে বুঝতে পারতাম না। আর ভগবান আমার মেয়েকে যেই বড় রোগ দিয়েছে। যাই হোক তোমাদেরও আশীর্বাদটা চাই। হয়তো আমি টাকাটা জোগাড় করতে মোটামুটি পেরেছি, কিছুটা টাকা বাকি আছে, হয়তো হয়ে যাবে সবাই। আর সবথেকে মেন কথা হচ্ছে ঠাকুরের, এই ঠাকুর আর তোমরা যদি আশীর্বাদ না করো, আমি এখান থেকে মেয়েকে সুস্থ করে নিয়ে যেতে পারবো না। সব তার উপরে ভরসা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বকর বকর করতে করতে আমি হাওড়ার দিকে চলে এসেছি। আর দেখো এগুলো এখন আমার ইজি হয়ে গেছে, যেহেতু আমি 8টা বছর ধরে ভেলুরে যাই, বাইরে আসি। আমার এগুলো এখন কোনো ব্যাপারই না, মনে হয় যেন কি কিছুই না, ডাল ভাত। এর জন্য আমি একা একা চলে আসি। দাদা কি আমার কাকা বলে যে তুলে দিয়ে আসে, আমি বলছি না আমি একাই পারবো। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট করুক, আমি যেন সবার পাশে থাকতে পারি। আমি ঠাকুরকে সেটাই বলি, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও। আর সবাই যদি আমাকে পাশে থাকো, আমি অবশ্যই লোকের পাশে। আর আমার মেয়ে সুস্থ হয়ে গেলে আমি আশা করি আমি যেন সমাজ সেবা করতে পারি, আর আমি যেন বাচ্চাদের চিকিৎসা করাতে পারি। আর দেখো এইদিকে হাওড়ায় আসলেই ব্যাগ তো এইভাবে চেক করতে হয়, ব্যাগ এখানে দিতে হয়, তারপরে হাওড়ার ভিতরে ঢুকতে দেয় না। যাই হোক আমি হাওড়ায়ও পৌঁছে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখন আমার অনেকটাই সাহস মনে হয়ে গেছে যে একা একাই আমি চলতে পারি। আর এখানে পেপার পেতে যেহেতু আমি অনেকটা আগে চলে এসেছিলাম, আমার দাদা বাবা সেই খুব তাড়া দিচ্ছিলো, আগে যাবি, যেহেতু একা একা যাই। আমি 8টায় চলে এসেছি, 8টার মধ্যে এখানে পৌঁছে গেছি হাওড়াতে। আর দেখো কেমন গরম, রিমি তো মাস্ক পরে থাকতে থাকতে অসহ্য লেগে গেছে, আমারও মাস্ক পরে থাকতে থাকতে আর কী করবো, পরতে তো হবেই। আর ও একটা ছোটো পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। 8টায় পৌঁছে গেছে, আর 11টা 35-এ ট্রেন। আর তাহলে এবার বলো আমি 3.5 ঘন্টা বসে থাকতে হবে। এখন কি করবো, বসে তো থাকতেই হবে, এত আগে চলে এসে। আমি মেয়েরে বলেছিলাম যে একটু পরে বেরোয়। আর দেখো পুরো তো ঘেমে ঝোল, মানে স্নান করে ফেলেছি, পুরো জামা টামা ভিজে গেছে। যাই হোক কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, জানোই তো। আর আমার তো ক্ষমতা নেই বলো যে প্লেনে ফেলেনে যাবো। এইটাই আমি লোকের থেকে কত সাহায্য করে সবার পায়ে ধরে ধরে আমি টাকা চেয়ে নিই যে আমাকে দাও, আমাকে দাও। আর দেখো আমি বাড়ির থেকে তো দেখলেই রান্না করে নিয়ে এসেছি ডাল ভাত।
আর আমি তো কিচ্ছু কিনি না, আমি এখনও একটা চাও পর্যন্ত খাইনি। আর আমার চা খাওয়ার খুব নেশা, আমি চা খাওয়াও ছেড়ে দিয়েছি যে সেই 10 টাকা থাকলে আমার মেয়ের চিকিৎসা হবে, কষ্ট করলেই না মানে ফল পাবো বলো তোমরা। আর এখানে মেয়েকে ভাতটা খাইয়ে দিলাম, ভাবলাম এখন যেহেতু 9:30 বাজে, রাত হয়ে গেছে, এর জন্য ডাল দিয়ে আলু ভাজা দিয়েও বেশ ভালোই ভাতটা খেলো। আর আমিও তার সাথে সাথে কটা খেয়ে নিলাম। আর পেটটা ভরলো খেয়ে, ওরও পেটটা ভরলো, আমারও ভরলো। আর বাড়ির খাবারের মতন কি হয়, সে যেরকমই হোক। আর কটা ভাত ছিল, ভাত কটা আমি জল দিয়ে রাখলাম, কেননা কালকে তো খেতে হবে। ট্রেনে খাবার নিলেই 130 টাকা, সেই 130 টাকা ওখানে আমি নিয়ে গেলে আমাদের 3 জনের, ওর বাবা আসবে ওই দিক দিয়ে কালকে ট্রেনে উঠে ও চলে আসবে, আমাদেরকে পরশুদিনকে সকালবেলা নিতে আসবে স্টেশনে, সেটাও তো তোমরা দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছুই। ওর পুরো যে চিকিৎসা অবধি তোমরা পাশে থাকবে, সাথে থাকবে। আর যত থ্যালাসেমিয়া মা বাবাদের আছে, যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমরা, পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবে, অবশ্যই আমি তোমাদের হেল্প করব, যে আমি কি করে কোথার থেকে কতটা সাহায্য পেয়েছি আর কি করে আমি এই পুরো বিএমটিটা মানে চিকিৎসাটা করছি। আমি কারোর মতন স্বার্থপর হয়ে পালিয়ে বেড়াবো না, আমি তোমাদেরকে পুরোটা হেল্প করব। আমি পয়সা দিয়ে না পারি, আমি তোমাদেরকে নিজে ভেলোরে নিয়ে এসে এই ট্রিটমেন্টটা করবো, কেননা একমাত্র থ্যালাসেমিয়ার মা বাবারাই বোঝে এর কষ্টটা কত। আর যেহেতু আমরা গরিব, আমাদের পয়সা নেই, কারোর হয়তো পয়সা আছে, তাদের হয়তো চিকিৎসাই করে না। অনেক থ্যালাসেমিয়া মা বাবারা আছে আমার চোখের সামনে দেখা, তারা না ছেলে মেয়েকে পড়াশোনা করে, না ঠিক মতন চিকিৎসা করে। আর আমি, এটা আমার গর্বের কথা না, আমি লোকের বাড়ি কাজ করেও আমি আমার মেয়ের পড়াশোনা তোমরা দেখতে পারবে। পড়াশোনাটা তো এখন স্কুল বন্ধ, ওর পড়াশোনাটা কেমনভাবে কীভাবে পড়াশোনাটা আমি করাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ঠাকুর করে যদি আমি বিএমটিটা সুস্থ করে নিয়ে আসতে পারি, ওর তো পুরো একটা বছর ঘরে বন্দি থাকবে, তার মধ্যে পড়াশোনা চলবে, সব চলবে, তোমাদের সবটাই শেয়ার করবো। আর দেখো ট্রেন ঢুকে গেছে, যাই হোক রাইট টাইমে ট্রেনটা ঢুকেছে। এই ট্রেনটা আমি প্রথম আসলাম, আমি 10:55 ট্রেনটাই যাই প্রত্যেক বছর 8 বছর ধরে। আর হচ্ছে দেখো এটা পুরো রাইট টাইম, এটা হচ্ছে 11:25 ট্রেনটা, আর 11টার আগেই ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনটা রাইট টাইমেও ছেড়েছে। আর দেখো আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। আর জানো তো একটা কথা তোমাদের বলা হয়নি, আমি এই আগেরবার ভেলোরে যখন এসেছি পয়লা বৈশাখের আগে, আমার জুতোটা ছিঁড়ে গেছে, তখন 100 টাকা দিয়ে একটা হাওয়াই চপ্পল কিনেছি। বাড়িতে যে এতদিন থাকলাম, একটা জুতো কেনারও টাইম পাইনি। আর দেখো আমি হাওয়াই চপ্পল নিয়ে চলে এসেছি, আমার কোনো লজ্জা নেই যে হাওয়াই চপ্পল পরে আমি যাচ্ছি লোকের সামনে। আর এই হাওয়াই চপ্পল পরেই আমি বাবার বাড়ি বলো, কলকাতায় বলো, এই মেয়ের জন্য সাহায্য চেতে গেছি, তাও মানে আমি একটা জুতো কেনার ক্ষমতা, মানে পয়সা জানি এখন 100 টাকা থাকলে আমার অনেকটা লাভ হবে। আর মেন কথা হচ্ছে আমি টাইমই পাইনি, লোকের কাছে সাহায্য চাবো না, সংসার সামলাবো না, দোকান সামলাবো না, মেয়ের পড়াশোনা সামলাবো, সবার আগে হচ্ছে পড়াশোনাটা, তো তোমরা তো জানোই। আর আমি এই হাওয়াই চপ্পলটা পরেই চলে এসেছি। আমি বলছি কি, মেয়ে বলেছিল মা একটা জুতো না, আমি না, আমি এই হাওয়াই চপ্পল পরে তুই সুস্থ হবি, তারপরে আমি জুতো কিনবো। আর দেখো এর মধ্যে ট্রেনটাও চলে এসছে, যাই হোক অনেকটা শান্তি মানে পেলাম। আর সেই যে বিকাল 5টায় বেরিয়েছি, মানে অসহ্য মানে গরম, মানে থাকতে পারছি না, মনে হচ্ছে যেন ভিতর থেকে জীবনটা বেরিয়ে যাচ্ছে। আর যেন ব্যাগ দুটো এত ভারী হয়েছে, আমি কোনো কুলিও নিইনি, জানি কুলি নিলেও কিন্তু 50 টাকা লাগবে বলো, সেই 50 টাকা থাকলে তো একটা বেলা আমরা 3টে মানুষ বাজার করে খেতে পারবো। আমার অনেকটা হিসাব করে চলতে হয়, গরিবের সংসার হলে যা হয় বলো। আমার ঘর দুয়ার, আমার দোকান দেখেই বুঝেছো যে একটুকের মধ্যে ম্যানেজ করতে হয়। শ্বশুরের 65 বছর বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না। রিমির বাবা সেন্টারিং করে কত পায়, ওই একটা মানুষের উপরে মেয়ের ট্রিটমেন্ট। এই যাই হোক দেখো আমি একটা এসি টিকিটই করেছিলাম, কিচ্ছু করার ছিল না, মেয়েকে বাঁচানোর জন্যে এসি টিকিটে মানে যাই হোক উঠলাম। তোমাদের সাথে পরে আরও ভালো ভালো ভিডিও আসবে, তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো।